This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরুতেই বাংলাদেশের খবরে নজর রাখতেই হচ্ছে, কারণ গতকাল থেকে আমরা দেখেছি বাড়ি ভাঙার কাজ শুরু। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙার কাজ বেশ খানিকটা হয়ে গিয়েছে। বাড়ির অনেক অংশেই ভাঙার কাজ শেষ হয়েছে এবং সামনের দিকটাও ভেঙে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, ভাঙার কাজ যত এগোচ্ছে কিছু জনতা সেখানে হাজির হয়ে জড়ো হয়ে বলা যায় উল্লাস উদ্দীপনায় ফেটে উঠছেন এবং তারা বলছেন স্বৈরাচারীদের কোনো চিহ্ন আর বাংলাদেশে থাকবে না। এবং আপনারা জানেন যে শেখ হাসিনা ৫ই আগস্ট সে দেশ ছাড়ার পরই শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক মূর্তি, সেই মূর্তিকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই মূর্তির মাথায় উঠে প্রস্রাব করতেও দেখা গিয়েছে, এমন লজ্জার ছবি উঠে এসেছিল সোশ্যাল মাধ্যমে, সংবাদ মাধ্যমে। এরপর তার স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর ধানমন্ডির এই বাড়ি ভাঙার কাজ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, সেই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা দিয়ে শুরু হয়েছিল, আজ স্মৃতি বিজড়িত বাড়িটিও ভাঙা প্রায় শেষের দিকে বলা যেতে পারে। এবং উত্তেজিত জনতা কি বলছেন, আর স্বৈরাচারীদের কোনো চিহ্ন তারা রাখবে না। স্বৈরাচারী কারা তা তো গোটা বিশ্বই দেখছে। কি অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে? ৫ই আগস্ট থেকে যে বিষয়টা শুরু হয়েছিল বাংলাদেশে, চিত্রের কোনো পরিবর্তন ঘটেনি। বাংলাদেশ আছে বাংলাদেশেই, এবং পুরনো ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধে যাদের স্বার্থত্যাগ আত্মত্যাগ ছিল সব কিছুকে ঝেড়ে ফেলে দিয়েছে বাংলাদেশ। এবং ধানমন্ডিতে যে তাণ্ডব রাজ চলল, যে গুন্ডারাজ চলল, আমার মনে হয় কাজ না থাকলে মানুষজন যা করে আর কি সেটাই হচ্ছে এখন। এবং জামাতের নামে এছাড়াও হিজবুল তাহরির মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের একটা উস্কানিতে বাংলাদেশে যা চলছে সেটা একেবারেই অনভিপ্রেত। দেখো, বুলডোজার দিয়ে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে ৩২ নম্বর ধানমন্ডির যে বাড়ি, যেখানে একটা মিউজিয়ামও ছিল, সেই বাড়ি তছনছ করা হচ্ছে, ভাঙা হচ্ছে। এবং এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার কোনো মন্তব্য নেই। এবং তিনি কি দেখেও দেখছেন না, নাকি সব দেখছেন কোনো শুনছেন না, না কই দেখে না কই শুনে, এরকম একটা অবস্থানে তিনি চলছেন। এবং যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছিল স্মৃতি, তখনও তিনি বিবৃতি দেননি। যখন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মানে কোনো কারণ ছাড়াই রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, তখনও তার বিবৃতি নেই। আবার মুজিবুর রহমানের বাড়ি যখন ভাঙা হচ্ছে এবং যে তাণ্ডব লীলা চলছে, তখনও কিন্তু আর কোনো স্টেটমেন্ট নেই যে ঘটনাটা ঠিক হচ্ছে না বা দুঃখজনক ঘটনা। তিনি তো একটা দেশের একটা প্রধান উপদেষ্টা, ফলে তার তো একটা সে বা তার তো একটা নীতি থাকবে, কিন্তু তিনি কোনো কিছুই করছেন না। উল্টে যেটা করছেন, তিনি এখন বাংলাদেশে আছেন কিনা অনেকের সন্দেহ রয়েছে। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আসলে বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি, বাংলাদেশ যে দিন দিন তাদের গৌরব মুছে ফেলে কলঙ্কজনক অধ্যায়কে এগিয়ে নিয়ে চলেছে, সেটা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার লোক আর কেউ নেই। এবং উগ্র মৌলবাদী শক্তি জামাত, আসলে এগুলো সামনে নাম, এর পেছনে একেবারে হিজবুল তাহরির মতো বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন রয়েছে। কারণ প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস যখন বাংলাদেশের আসনে বসেন, ঠিক সেই সময় ৭৯ জন নোটোরিয়াস ক্রিমিনাল যারা জঙ্গি যোগও রয়েছে, তারা বাইরে চলে আসে। ফলে যেটা হওয়ার সেটাই হচ্ছে স্মৃতি। ৫ই আগস্ট থেকে তুমি কি একদিনও দেখেছো যে বাংলাদেশ আপাত শান্ত, পরিস্থিতি স্বাভাবিক বা স্থিত অবস্থা ফিরে এসেছে? একটা দেশে নির্বাচিত সরকারের প্রয়োজন। সংস্কারের নামে ডক্টর ইউনূস সেই নির্বাচন করাচ্ছেন না, ফেলে রেখেছেন। এই তো সংস্কার দেখতে পাচ্ছ, মুজিবুর রহমানের বাড়ি ভেঙে হয়তো সংস্কার হচ্ছে। ফলে সংস্কারের নামে নির্বাচনটা না করিয়ে আরো ডিলে করে এই কাজটা বোধহয় ডক্টর ইউনূস ঠিকঠাক করছেন না। সুচারু, তুমি আমাদের সঙ্গে থাকো। একদম তুমি যে পরিস্থিতির কথা বললে এবং হাসিনার অডিও বার্তার পর এই পরিস্থিতি নতুন করে চরম আকার ধারণ করেছে। একটা মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে ছারখাড় করে দিচ্ছে, লাশের ওপর পা দিয়ে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে ইউনূস। অডিও বার্তায় ইউনূসকে তো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আর শেখ হাসিনার এই অডিও বার্তার পরই দেখা গেল, এই অডিও বার্তা প্রকাশিত হওয়ার পরে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছিলেন হাসনাত আব্দুল্লাহ, লিখেছিলেন রাতেই বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত হবে।
এবং তারপরেই দেখা গেল এই কাজ দ্রুততার সঙ্গে শুরু। রাতেই ফ্যাসিবাদ মুক্ত করা হবে বাংলাদেশকে। বুধবার রাতেই তাণ্ডব ধানমন্ডি সহ বাংলাদেশের একাধিক জায়গায়। অডিও বার্তা এবং তার আগে থেকেই বলা যেতে পারে যে বাংলাদেশে এই রকম একটা পরিস্থিতি যে আরো নতুন করে তৈরি হতে চলেছে তার বার্তা কিন্তু হাসনাতের কথাতে পাওয়াই গিয়েছিল। শেখ হাসিনার অডিও বার্তা প্রকাশিত হওয়ার আগেই এই পোস্ট হাসনাত আব্দুল্লাহ লিখেছিলেন, রাতেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে। বুধবার রাতেই তাণ্ডব শুরু হয়ে যায় ধানমন্ডিতে। আমি আবারও আসবো সুচারুর কাছে। সুচারু, হাসনাত আব্দুল্লাহর সেই পোস্ট তারই বা কিভাবে ব্যাখ্যা দেবে? অর্থাৎ বলে বলে যেন কাজ করা হচ্ছে, বলে বলে যেন তাণ্ডব লীলা চালানো হচ্ছে। না, মুশকিল হচ্ছে এই হাসনাত আব্দুল্লাহর মতো যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এদের পড়াশোনা নিয়ে কিন্তু একটা যথেষ্ট সন্দেহ আছে। এর আগেও বলা গেছে এই হাসনাত আব্দুল্লাহই প্রকাশ্য দিবালোকে মন্তব্য করেছিল যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সাইড নেওয়াই ঠিক ছিল, সেই সময় দরকার ছিল না। এ কি বলছে, কিভাবে বাংলাদেশের স্বাধীনতা এলো সেই সব কিছু জানেই না, ইতিহাস জানে না, ভারতের কোনো স্বার্থত্যাগের কথা তার জানা নেই। উল্টে সে বলছে যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সাইড নিলে বোধহয় ভালো হতো। আমি জানি না যে এর মেধা কি রয়েছে, কেউ মুক্তিযুদ্ধের বইটা যদি হাতে দেয়। কয়েকদিন আগেই লিখেছিলেন তাসলিমা নাসরিন যে ওকে কেউ মুক্তিযুদ্ধের বই বা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বই হাসনাত আব্দুল্লাহের হাতে দিতে। আসলে এদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে স্মৃতি, এমন এক পর্যায়ে ব্রেন ওয়াশ হয়েছে, সেই ব্রেন ওয়াশের নামেই এই কাজ চলছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যখন এই দায়িত্ব নিয়ে কথা বলছেন যে ফ্যাসিবাদ মুক্ত হবে কার্যত, এবং তারপরেই বুলডোজার চালিয়ে মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি ভাঙা হচ্ছে, মিউজিয়াম ভেঙে তছনছ করে দেওয়া হলো, তার মানে আমি যে কথা তোমাকে প্রথম থেকে বলছি, আমাদের চ্যানেলেও অনেক বিশেষজ্ঞরা বারবার বলেছেন যে এর পেছনে হিজবুল তাহরির মতো বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে যারা ফান্ডিং করছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে উস্কানি দিচ্ছেন যে নতুন বাংলাদেশ হবে। আসলে নতুন বাংলাদেশ করতে গিয়ে বাংলাদেশটাই একদিন থাকবে কিনা সেই জায়গায় তারা নিজেদেরকে পৌঁছে নিয়ে যাচ্ছেন। তুমি দেখো তো, দেশটার অর্থনৈতিক সাম্য ঠিক আছে? দেশটা নিজস্ব কোনো সম্পদের উপর বেস করে বলতে পারবে যে তারা সমৃদ্ধ? সমস্ত সময় অন্যান্য দেশ, আমি ছেড়ে দিলাম ভারতবর্ষের কথা, অন্যান্য দেশের হেল্প নিয়ে চলতে হচ্ছে। কখনো সে ভারতের থেকে বাণিজ্য করছে, কখনো চীনের থেকে প্রযুক্তি নিচ্ছে, কখনো অন্যান্য দেশের কাছ থেকে বুদ্ধি নিচ্ছে। ফলে নিজস্ব স্বতন্ত্রতা বলে কিছু নেই। কি করে থাকবে স্মৃতি, যে দেশে একটা আগস্ট মাস মানে 8-9 মাস ধরে চলছে তাণ্ডব? একদম। সুচারু, তোমাকে একটু বিরত করছি। বিশেষজ্ঞ এবং নিরাপত্তা উপদেষ্টা আমাদের সঙ্গে আর কে শ্রীবাস্তব রয়েছেন। মিস্টার শ্রীবাস্তব, বাংলাদেশ একেবারেই শান্ত হয়নি, কিন্তু শেখ হাসিনার অডিও বার্তার আগে থেকে হাসনাত আব্দুল্লাহ সে জানিয়ে দেয় যে পোস্ট করে ফ্যাসিবাদ মুক্ত করা হবে, স্বৈরাচারী শেষ করা হবে, স্বৈরাচারীদের একেবারে উদাহরণ, তাদের স্মৃতি, তাদের চিহ্ন মুছে ফেলা হবে বাংলাদেশ থেকে। এ কোন বাংলাদেশ আদৌ? এই হাসনাত আব্দুল্লাহ, সুচারুর সঙ্গে আমাদের প্রতিনিধির একটু কথা হচ্ছিল একটু আগেই, আদৌ এই সমস্ত ছাত্র নেতারা তারা জানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ? এই পরিস্থিতি কি তাদের একদম ব্রেন ওয়াশ করেই করানো? নমস্কার, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এর মধ্যে দুটো জিনিস আছে। নাম্বার ওয়ান, যে বাংলাদেশ আর্মি যেটা গতকাল যে করলো এটা লজ্জার বিষয় আছে। আপনার এটা বাংলাদেশ আর্মি পুরো বিশ্বে যারা ওরা ইউএন মিশনে গিয়ে এটা যা কাজ করছে ওর জন্য যারা সম্মান অর্জিত করেছে, এই ওয়াকুরুজ্জামান ওদের ইজ্জতটা একদম শেষ করে ফেললেন। ইনি সমন্বয়কারী, এরা পড়ুয়া যাদের বলা হয়, ওদেরকে কন্ট্রোল করতে পারেননি। বাংলাদেশের যেটা মান সম্মান আছে সবটা গতকাল হারিয়ে ফেললেন উনি। তার মানে উনি কন্ট্রোল করতে পারছেন না নিজের দেশে। ওদের আর্মি এটা বেইজ্জত করে দেওয়া হলো, ইনসাল্ট করে দেওয়া হলো, ওরা এগেন্সে স্লোগান তুলে দেওয়া হলো। এখন যেমন ওয়াকুরুজ্জামান কেন আসছেন ন্যাশনালেতে, বলছেন আমাদের আর্মিকে ছেড়ে দাও। তো উনি প্রথমে নিজের আর্মিকে একটা এত বড় ইনসাল্ট করলেন, ওদের মান সম্মানটা শেষ করে দিলেন। আমার তো মনে হয় আর্মিকে ওটা সরে যাওয়া উচিত। এটাও দেখাচ্ছে যে বাংলাদেশে ঢাকায় বা অন্য কোনো ডিস্ট্রিক্টে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, কোনো পুলিশ নেই। কোথায় আছে পুলিশ বাহিনী? 6 মাস হতে চলেছে, কোথায় আছে পুলিশ বাহিনী? নিজে জেনে বুঝে এরা করছে না, একটা শরিয়ত ল এরা করেছে। আর তার জন্য আমরা ওদেরকে কন্ডেম করি। আর এর জন্য সরাসরি সোজাসুজি বাংলাদেশের ওয়াকুরুজ্জামানকে আমরা বলি সরিয়ে দিন, বাংলাদেশ আর্মিকে আর বিজ্ঞত করাবেন না আপনাদের দেশে, নাহলে এটা ইন্টারন্যাশনাল ইমেজে আপনার এই ছবিটা তো সব জায়গায় আছে। এই ছবিটা যখন ইউএন মিশনে যাবে,
ইভেন হেডকোয়ার্টার যাবে, ওরা কি বলবে বাংলাদেশ আর্মি নিজের 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 দেশে ওরা সামলাতে পারছে না। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, হাসনাদের কথা বললেন, ও তো টেররিস্ট। ও তো আপনি কথা শুনুন দুদিন আগে, ও তো টেররিস্ট, আতঙ্কবাদী, ও তো সন্ত্রাসবাদী আছে। ও তো বলছে কি আমি ওয়েপন, আমি শস্ত্র নিচ্ছি, ও তো গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। ও তো বলছে কি আমি ওয়েপন নিয়ে যাচ্ছি, আমি সেক্রেটারিদের মারবো, আমি আমাদের লোককে আম দেবো। তো সন্ত্রাসবাদীর কথা আমরা কি বলবো? তো ওয়ান্টেড টেররিস্ট নাও। He should condemn that he has not spoken about. উনি বলেননি অস্ত্র শস্ত্র কথা। যতগুলো সমন্বয়কারী যারা আপনার বলেছিলেন, যারা স্টুডেন্ট গুলো আছে, ওরা এখন নাম্বার 1 সন্ত্রাসবাদী। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওরা লোকের উপরে একটা সন্ত্রাসবাদীকে তোলাবাজি করছে। এরা জানে ওদের জমি মাটির তলা, ওদের পায়ের তলা থেকে মাটি ফসকে পড়েছে, তাই জন্য এরকম কথা বলছে ওরা। তো এটা কন্ডেম করা অত্যন্ত জরুরি কথা আছে, অত্যন্ত জরুরি কথা আছে। এটা আমি বলতে চাই। এই যেমন ওয়াকুরুজ্জামান ইজ রেসপন্সিবল ফর বাংলাদেশকে একটা সিরিয়া বানানোর জন্য আমি চেষ্টা করছেন, এখনো টাইম আছে। গো ব্যাক and perform your duties. Let election be held in time. Let election be held in time. নালে ওনার ওই সেম কন্ডিশন হবে যেটা লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল জিয়াউর রহমানের মে 1981 হয়েছিল, বা পরে আর যাদের হয়েছিল। জেনারেল ওয়াকুরুজ্জামান এটা পড়তে পারছেন, কোন জায়গায় উনি পালান, কিন্তু ওনার হাতে যে রক্ত লেগে আছে 5 আগস্টের পর যতগুলো লোকের মৃত্যু ঘটেছে ওখানে বাংলাদেশের লোকে, ওর রেসপন্সিবিলিটি ওনার উপরে আছে। আর বাংলাদেশের আর্মি একটা ভালো নাম অর্জিত করা নাম। গতকালে যেটা আমরা দেখলাম ধানমন্ডিতে যেটা হচ্ছে, এটা অত্যন্ত অত্যন্ত মানে আমি বলতে পারি এটা ওয়ার্ল্ড এটা সারপ্রাইজ কি বাংলাদেশ আর্মি এরকম কিরকম করতে পারে। একটা পড়ুয়ার ছেলে, তাদের কোনো নেই, কোয়ালিফিকেশন নেই, ওরা এখন গাইড করছে বাংলাদেশ আর্মিকে। এতে লজ্জার বিষয় কি আছে? ছি 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 তো বাংলাদেশ আর্মি। ধন্যবাদ মিস্টার শ্রীবাস্তব কথা বলার জন্য। অত্যন্ত আবেগী হয়ে পড়েছেন তিনি এবং এই ইস্যুতে, এবং সেটাই হওয়া বোধহয় খুব স্বাভাবিক, কারণ যে পরিস্থিতি ইতিমধ্যেই বাংলাদেশের উপর দিয়ে গেছে এবং আরও নতুন করে যা যা দেখছি আমরা, তাতে সত্যি লজ্জায় বোধহয় মাথা হেট হয়ে যায় গোটা বিশ্বের। বাংলাদেশ গোটা বিশ্বের কাছে ঠিক কী উদাহরণ তুলে ধরার চেষ্টা করছে। সুচারু রয়েছে আমাদের সঙ্গে। সুচারু, তুমি মিস্টার শ্রীবাস্তবের কথা শুনছিলে, তো সত্যি ছাত্র নেতারা তো ছাত্রের মতো কথা বলবে, তারা তো নতুন বিপ্লবের কথা বলবে, চেতনার কথা বলবে, তারাই দেশের দশের ভবিষ্যৎ, তারা এই ধরনের উগ্রবাদীদের মতো কথাবার্তা। এবং মিস্টার শ্রীবাস্তব আরও একটি ভালো কথা বলেছেন যে নির্বাচন ছাড়া, সত্যি নির্বাচন ছাড়া বোধহয় বাংলাদেশকে আর ফেরানো যাবে না পূর্বাবস্থায়। একদমই তাই। দেখো, সে দেশে স্থায়ী সরকার নেই, যার ফলে এই ঘটনাটা ঘটছে। একটা মনে করা হয়েছিল যে খুব দ্রুত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়তো ইলেকশনের প্রস্তুতি নেবে, কিন্তু ডক্টর ইউনূস চাইছেন না এখন নির্বাচন করাতে, এবং সংস্কারের নামে এই ঝামেলা গন্ডগোলগুলো তিনি চালাতে দিতে চাইছেন। আসলে তিনি চালাতে দিতে চাইছেন না, তাকে পরিচালনা করা হচ্ছে। হিজবুল তাহরিরের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তারা তাকে পরিচালনা করছে, এবং যে কারণে তাকে ওই আমাদের ছোটবেলায় পুতুল শো দেখেছো না, যেভাবে তুমি সুতো দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে পুতুলকে যেভাবে পরিচালনা করবে, ঠিক সেইভাবে পরিচালিত হবে। ডক্টর ইউনূসের অবস্থানটা এখন একদম তাই, এবং যে কারণে কোনোভাবেই কোনো স্থায়ী সরকার বা নির্বাচনের দিকে তিনি যাচ্ছেন না, এবং তিনি এই যে সমন্বয়ক বা উপদেষ্টাদেরকে স্পেস দিয়ে দিচ্ছেন যাতে তারা এই মুহূর্তে নতুন দল ফর্মিং করতে পারে এবং নির্বাচনে লড়তে পারে। এই উপদেষ্টাগুলোর ভূমিকা বা সমন্বয়কদের ভূমিকা কি আছে তুমি বলো? এর আগে সনাতনী হিন্দুরা আক্রমণ হচ্ছিল, তাদের উপর বাড়ি ছাড়া হচ্ছিলেন তারা যেমন রক্ষা পাননি, একের পর এক ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছিল, আইনজীবীকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে, এই মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছে। সেখানে কি ভূমিকা রয়েছে? কোনো স্টেটমেন্ট, কোনো বিবৃতি, কাউকে চিহ্নিত করে গ্রেপ্তার করা, কোনো কাজ হয়নি। কিন্তু বাংলাদেশে হিংসা অশান্তির ঘটনা, সে দেশের হিউম্যান রাইটস সোসাইটি বলছে 1000-এর উপর এই ঘটনা ঘটেছে। কতজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার? আর এই হাসনাত আব্দুল্লাহর কথা যেটা স্পষ্টত আর.কে শ্রীবাস্তবের মতো বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলে দিলেন যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। আমিও একই কথা তোমায় বললাম যে হাসনাত আব্দুল্লাহ শুধু হচ্ছে তারা সামনে একটা বোর্ডে চাল দেওয়ার জন্য, পেছনে আসলে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন রয়েছে যারা এই ছাত্রদেরকে উস্কানি দিচ্ছে যে বাংলাদেশকে অশান্ত রাখো, ঠান্ডা হতে দেওয়া যাবে না, অশান্ত রাখো বাংলাদেশকে। সেই কাজটাই হচ্ছে। 5ই আগস্ট থেকে অবিরাম স্মৃতি, প্রতিদিন কোনো ইনসিডেন্ট বাদ নেই বাংলাদেশে যে হয়নি। ফলে নিঃসন্দেহে সেখানে এই ধানমন্ডির ঘটনা
আবারও মৌলবাদীদের এই আক্রমণ, কিন্তু কোনোভাবেই বাংলাদেশ তার যে আগের অবস্থা, সেই আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো ইঙ্গিত এখন অন্তত পাওয়া যাচ্ছে না। একেবারে ধন্যবাদ সুচারু। সব মিলিয়ে বাংলাদেশে একে তো অশান্ত পরিস্থিতি ছিল, কখনোই তা শান্ত হয়নি অগাস্টের 5 তারিখের পর থেকে, আর নতুন করে তাতে সংযোজন ইতিমধ্যে যে এই বাড়ি ভাঙা ধানমন্ডির 32 নম্বর ধানমন্ডির স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সেই বাড়ি ভাঙা হয়তো আর কয়েক ঘন্টা বা আজকে সারাদিনের মধ্যে হয়তো সম্পূর্ণ হয়ে যাবে। এতে নাকি স্বৈরাচারী শেষ হবে বাংলাদেশে, এই পরিস্থিতি দাঁড়িয়েছে এখন বাংলাদেশের। একটা মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে। লাশের ওপর পা দিয়ে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে ইউনূস। অডিও বার্তায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এভাবেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে, যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল, উন্নয়নের বিষয় ছিল, সেই বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে। এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয়। ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। ধানমন্ডি 32 নম্বর বাড়ি, যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর। তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি, বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি। এই ছোট বাড়িটা, যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেড়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন। ওই বাড়িতেই 15 আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করে। নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়কদের সাথে নিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে। তিনিও বোধহয় লুটপাট করতে গিয়েছিলেন। আর 32 নম্বর, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। আমি এটুকু আশাবাদী, হ্যাঁ, আমাদের যে স্মৃতিটুকু নিয়ে 2 বোন বেঁচে ছিলাম, আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজকে তা ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। শেখ হাসিনার অডিও বার্তা আপনারা শুনলেন, আবেগে গলা বুঝে আসছে, প্রায় শেষের দিকটা কাঁদতে কাঁদতেই তার অডিও বার্তা। ইতিহাস কি মুছে ফেলা যায়? বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার আমাদের সঙ্গে রয়েছেন। পবিত্রবাবু, বাংলাদেশে কি হচ্ছে? একটা দেশ নিজের ইতিহাস, নিজের মুক্তিযুদ্ধ, নিজের স্বাধীনতার সময়কে সবকিছুকে এইভাবে ভুলে যেতে পারে? 32 নম্বর ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িও ভাঙা হচ্ছে। অদ্ভুত একটা অন্ধকারের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ। নিশ্চয়ই এর পেছনে আন্তর্জাতিক প্ররোচনা এবং ষড়যন্ত্র আছে, কিন্তু এইভাবে নিজেদের ইতিহাসকে মুছে ফেলা, এই একটা অন্ধ হিংস্রতার সঙ্গে, এরকম আমরা পৃথিবীর কোনো দেশে দেখিনি। তবে একটাই কথা, যে দেশটা তো একটা দেশের মাঝখানে লেখা হয় না, ইতিহাস সাথে লেখা হয়। ফলে বাংলাদেশের ইতিহাস ওইভাবে মুছে ফেলা যাবে না, ধানমন্ডির বাড়িটিকে ধ্বংস করেও মুছে ফেলা যাবে না বলেই আমি মনে করি। যাই হোক, দেখতে যেটা অবাক লাগলো এবং আমরা আহত হলাম, স্তম্ভিত, যে সরকার, এখনকার সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপই নিল না। আগে থেকে জানা গিয়েছিল এটা হবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস চুপচাপ রইলেন, সৈন্যরা, পুলিশ এবং বুদ্ধিজীবীরা অত চুপচাপ থাকবেন, তারা আতঙ্কিত আছেন বলে মনে হয়। এইটা একটা ভয়ঙ্কর ব্যাপার। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ নিজেদের লজ্জাটাও বোধ করছে না
যে এইটাই আমার কাছে খুব আশ্চর্য লাগছে। নির্বাচনই কি একমাত্র উপায়? নির্বাচন যদি মানে স্বচ্ছ হয় এবং সব দলকে ডাকা হয়, আওয়ামী লীগকেও যদি ডাকা হয়, তাহলে নির্বাচন কিভাবে করবে তার উপর নির্ভর করছে। ঠিক, ধন্যবাদ পবিত্রবাবু কথা বলার জন্য। বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার ছিলেন আমাদের সঙ্গে। এবং সব মিলিয়ে যে বিষয়টা বারবার উঠে আসছে যে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে দিয়ে কি মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাওয়া যায়? যার চেষ্টা করছে এবং এই দেশের সরকার, সেই সরকারের এই যে একটা নিশ্চুপ ভূমিকা, তা কিন্তু আরও খানিকটা এই আগুনকে যেন ছড়িয়ে দিচ্ছে, আগুনকে যেন আরও খানিকটা তীব্র করছে, যে আগুনে পুড়ে ছারখার হচ্ছে গোটা বাংলাদেশ।